হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন নিয়ে আলোচনা করব। সেট ফাংশনের যে বেসিক বিষয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে হচ্ছে সেট কাকে বলে। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে আমাদের সেট ফাংশন। তো এখানে সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। মানে তুমি কতগুলো একই জাতীয় সংখ্যা বা একই জাতীয় বস্তু, একই জাতীয় জিনিসের যে সমষ্টি রয়েছে, সেই সমষ্টিটাই হচ্ছে সেট। যেমন আমরা বলি যে এক সেট বই, বইয়ের সেট, বা তোমার ডিনার সেট, বা বিভিন্ন ধরনের উপকরণের যে সেট। তো কতগুলো সংখ্যা যখন একসাথে হবে, একসাথে হয়ে যখন একত্র করা হয়, তখন আমরা সেটাকে ওই জিনিসটার একটা সেট বলে থাকি। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত, মানে যে জিনিসটাকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি, বস্তুর সমাবেশ বা সংগ্রহকে যেগুলো একসাথে প্রকাশ করা যায়, হ্যাঁ, সেটাকে সেট বলা হয়। তাহলে আহ জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ব্যাখ্যা প্রদান করেন। জার্মান গণিতবিদ সেট সম্পর্কে প্রথম ব্যাখ্যা প্রদান করেন। তোমাদের হয়তো প্রশ্ন, শর্ট কোশ্চেন আসতে পারে যে গণিত আহ, গণিতের যে সেট রয়েছে, সেটের আবিষ্কারক কে, বা সেটের ব্যাখ্যা কে দিয়েছে, প্রথমে কে দিয়েছে, এরকম একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন আসতে পারে। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। দেখো, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড, বড় হাতের যে ক্যাপিটাল লেটার গুলো রয়েছে, সেই ক্যাপিটাল লেটার গুলো দিয়ে সেট সেটের নামটা প্রকাশ করা হবে, যে এটা এ সেটের উপাদান বা বি সেটের উপাদান, এ সেট, বি সেট, এরকম বড় হাতের অক্ষরগুলো দিয়ে সেট প্রকাশ করা হয়। হ্যাঁ, যেমন এ ইকুয়াল 1 2 3, মানে এখানে তিনটি স্বাভাবিক সংখ্যার সেট দেখা যাচ্ছে। টু 2 4 6, এখানে আমরা জোড় সংখ্যার সেট দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটাকে বলবো এ সেট, এটাকে বলবো বি সেট। মানে ইংরেজি বড় হাতের যে অক্ষরগুলো রয়েছে, ক্যাপিটাল লেটার, সেই ক্যাপিটাল লেটার গুলো দিয়ে সেটকে প্রকাশ করা হয়। এবার আমরা জানবো সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে, সেটের যে ভিতরে যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোর কে কি বলা হয়? সেটের প্রত্যেকটি বস্তু বা সদস্যকে, সেটের প্রত্যেকটি উপাদান বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। ইংলিশে এলিমেন্ট, বাংলায় উপাদান বলা হয়। আমরা এটাও জেনে রাখবো, তোমাদের হয়তো শর্ট কোশ্চেন আসতে পারে যে সেটের উপাদানগুলোকে কি বলা হয়। তাহলে ওই সেটের উপাদানগুলোকে, সদস্যগুলোকে এলিমেন্ট বলা হয়। তারপর আসো আমরা জানবো এবার সেটের প্রত্যেক সেট প্রকাশের পদ্ধতি দুটি। সেট প্রকাশের পদ্ধতি দুটি, মানে কয়টি পদ্ধতিতে সেট প্রকাশ করা যাবে? দুইটি পদ্ধতিতে সেট প্রকাশ করা যাবে। একটা হচ্ছে আহ তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনটা? এই পদ্ধতিতে বা যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী, মানে সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন মনে করো এ ইকুয়াল 1 3 5 7, এই উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। সরাসরি আমরা উপাদানগুলো দেখতে পাচ্ছি কি কি উপাদান রয়েছে, এবং সেগুলো কমা ব্যবহার করে আলাদা আলাদা করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আহ, যে উপাদান, যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং একাধিক উপাদান হলে কমা ব্যবহার করে আলাদা করা হয়, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে আবদ্ধ করা হয়, সেটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতির সেট। এবার আমরা জানবো সেট গঠন পদ্ধতি কোনটা। সেট গঠন পদ্ধতিতে বলা হয়েছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। মানে সেট গঠন পদ্ধতিতে কোনো আহ উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে না। তুমি সরাসরি তাকালে সে সেটের উপাদানগুলো দেখতে পাবে না।
কিন্তু এই উপাদানগুলো প্রকাশের যে একটা ধর্ম, সেই ধর্মটা তোমার দিয়ে দেবে যে কত থেকে বড়, কত থেকে ছোট, বা এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা না ধনাত্মক না ঋণাত্মক, মৌলিক সংখ্যা। এরকম ভাবে তোমাকে একটা শর্ত দেওয়া থাকবে, সাধারণ ধর্মের শর্তের কথা বলা থাকবে। তো যেমন মনে করো এখানে বলা আছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। তো এখানে দেখো একটা সেট আমি লিখে রেখেছি যে এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, মানে এই সেটটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট, যে সেটের উপাদানগুলো হবে শুধু বিজোড় সংখ্যা। হ্যাঁ, তাহলে এখানে আমাদের একটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি না যে সেই সংখ্যাগুলো কি সংখ্যা, কিন্তু আমাদের একটা শর্ত দিয়ে দিয়েছে যে এই সেটের উপাদানগুলো হবে বিজোড় সংখ্যা। এবার আমরা দেখব বিভিন্ন প্রকার সেট, যেমন সেট কত প্রকার হতে পারে, বা তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কত প্রকার সেট হতে পারে। তো আমরা বেশ কয়েকটি প্রকার দেখতে পারি সেটের। যেমন এক হচ্ছে সসীম সেট। সসীম সেট, তো সসীম সেট কি? যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায়। মানে তুমি যখন একটি সেটের উপাদানকে নির্দিষ্ট করে গণতে পারবা, যে এখানে তুমি বলতে পারবা যে 5টি উপাদান বা 3টি উপাদান 4টি উপাদান, একটা নির্দিষ্ট সংখ্যা তুমি বলতে পারবা, সেটা হচ্ছে সসীম সেট। তাহলে আমরা কি জানতে পারলাম? সসীম সেটের উপাদানগুলো থাকবে তোমার লিমিটেড, মানে নির্দিষ্ট, আনলিমিটেড না। তাহলে এবার আসো, যেমন এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে তোমার 2 4 6, এখানে আমরা দেখতে পাচ্ছি উপাদানগুলো 3টি উপাদান রয়েছে, মানে গণনা করা যায়। আর যে সেটের উপাদান গণনা করা যায় না সেটা হচ্ছে আমাদের অসীম সেট। আমি এখানে দেখো লিখে রেখেছি যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় না, যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এ ইকুয়াল 1 2 3 ডট ডট ডট, মানে এখানে এই থ্রির পরে আনলিমিটেড সংখ্যা রয়েছে। কতগুলো সংখ্যা সেটা কিন্তু আমরা জানি না। আমরা এখানে অনেক প্রচুর সংখ্যা রয়েছে, আনলিমিটেড সংখ্যা রয়েছে। তো এই সেটের উপাদান কিন্তু গণনা করে বের করা সম্ভব না। তাহলে আমরা বলতে পারি যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় না সেই সেটটি হচ্ছে অসীম সেট। এবার আসো 3 নম্বর হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট কোনটা? যে সেটের কোনো উপাদান নেই, মানে যে সেটের ভিতরে কোনো উপাদান নেই, মানে কোনো প্রকার সংখ্যা বা কোনো চিহ্ন বা কোনো বস্তুর নাম বা কোনো কিছুই নেই, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়েছে অথবা কোনো শর্ত দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আমাদের ফাঁকা সেট। তাহলে আমরা বলতে পারি যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, ফাঁকা সেটকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়। উপসেট, কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। তাহলে আহ উপসেট কাকে বলে? একটা সেটকে যখন আমরা ভেঙে ছোট ছোট সেটের যে সদস্যগুলো রয়েছে সেই সদস্যগুলোকে আমরা ছোট ছোট করে অনেকগুলো সেট তৈরি করব। মানে একটা সেট থেকে যখন অনেকগুলো সেটের জন্ম দেওয়া যায় বা অনেকগুলো সেট তৈরি করা যায়, তাহলে প্রত্যেকটি সেট হবে ওই বড় সেটটা বা প্রদত্ত সেটের উপসেট। তাহলে আমরা কি বলতে পারি যে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। এবার আসো প্রকৃত উপসেট কাকে বলে? কোন সেট থেকে গঠিত উপসেট গুলোর মধ্যে, মানে অনেকগুলো, আমরা জানি যে একটা সেট থেকে অনেকগুলা উপসেট তৈরি করা যায়। এবার উপসেট গুলোর মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষায় কম, মানে তোমার আহ একটা অনেকগুলো উপসেটের মধ্যে তুমি যখন একটা সেট থেকে অনেকগুলো উপসেট তৈরি করবা, তখন একটা সেটের মধ্যে দেখবা যে তোমার ওই প্রদত্ত সেটের সবগুলো উপাদান রয়েছে। হ্যাঁ, তো ওই সেটটা বাদ দিয়ে বাকি যে সেটগুলো থাকবে সেগুলোই কিন্তু হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে আমরা কি বলতে পারি যে কোন সেট থেকে গঠিত উপসেট, প্রথমে তুমি উপসেট গঠন করলা, তারপর তুমি প্রদত্ত সেটের সাথে যে সেটটা মিলে সেটা বাদ দিয়ে দেবা। এবার বাকি যে উপসেট গুলো রয়েছে, হ্যাঁ, যে উপসেট গুলো আহ সংখ্যা উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষায় কম, মানে কম থাকবে, এদেরকে আমরা প্রকৃত উপসেট বলতে পারি। যেমন মনে করো এ হচ্ছে আমার একটি সেট,
আর এ সেটের উপসেট হচ্ছে 2 3 4 2 3 2 4 3 4 এবং 2 3 4 এবং একটি ফাঁকা সেট। তাহলে আমরা এখানে 3টি উপাদান থেকে 8টি সেট পেলাম। আমরা 8টি ছোট ছোট সেট পেলাম। এই প্রত্যেকটি হচ্ছে আমার উপসেট। তাহলে আমরা 3টি উপাদান থেকে যখন আমরা উপসেট লিখব, তাহলে এখানে আমার টোটাল 8টি সেট আমরা গঠন করতে পারছি। এখন দেখো, আমি যে বলেছিলাম যে প্রকৃত উপসেট বের করার জন্য আমাদের যে প্রদত্ত সেটটা দেওয়া থাকবে, এই প্রদত্ত সেটের উপাদান থেকে কম যে সেটগুলো হবে, মানে প্রদত্ত সেটের উপাদান থেকে কম উপাদানের সেটগুলো হবে আমার প্রকৃত উপসেট। তাহলে আমার এখানে এই সেটটা বাদ দিয়ে এই 2 3 4 এইটা আর এটা কিন্তু প্রদত্ত সেটের সাথে মিলে যায়। তো আমরা এই সেটটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে সেটগুলো থাকবে সেটা হচ্ছে আমার প্রকৃত উপসেট। তো আমরা যদি উপসেট বের করতে চাই, তাহলে একটা সেটের উপাদান যদি তোমার এ সেটের উপাদান n ইকুয়াল 3 হলে পি এ এর উপাদান 2 পাওয়ার n মানে 8। তাহলে প্রকৃত উপসেট কত হবে? প্রকৃত উপসেট হচ্ছে 2n মাইনাস 1, মানে তোমার এখানে প্রকৃত উপসেট 8 মাইনাস 1 ইকুয়াল 7। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা সেটের উপাদান যদি 3টা হয়, তাহলে উপসেট সংখ্যা হবে 8টা। উপসেট সংখ্যা 8টা। আর ওখান থেকে আমি একটা বাদ দিয়ে দিলে আমার এখানে প্রকৃত উপসেট হবে 7টা। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো সেটের উপসেট এবং প্রকৃত সেটের সূত্র বের করতে পারবো। প্রকৃত উপসেট এবং উপসেটের সংখ্যা আমরা বের করতে পারবো। তারপর হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট কাকে বলে? দেখো, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, এখানে যে সংশ্লিষ্ট সকল সেট গুলো বললাম, যেমন সসীম সেট, অসীম সেট, হ্যাঁ, তোমার জোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, এই সবগুলো সংখ্যা বা সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। একটি নির্দিষ্ট সেটের উপসেট। মনে করো এখানে ইউ সমান 2 3 4 2 3 4। তো এই সেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সি এর ভিতরে 2 রয়েছে, ডি এর ভিতরে 3 4 রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সি এবং ডি এই দুইটার সার্বিক সেট হচ্ছে ইউ সেট। মানে যে ছোট ছোট সেটের উপাদানগুলো যখন একটা বড় সেটের মধ্যে বিদ্যমান থাকে, বা একটা বড় সেট থেকে যখন ছোট ছোট সেটগুলো হয়, তখন আমরা ছোট সেটগুলোকে বলতে পারি যে একটি সার্বিক সেটের উপাদান সেট। তাহলে আমাদের ছোট ছোট সেটের উপাদানগুলো যেই সেটের মধ্যে অবস্থিত থাকবে, সেই সেটটা হচ্ছে সার্বিক সেট। এবার আমরা জানবো পূরক সেট কাকে বলে। যে পূরক সেট কি? সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই সার্বিক সেটটাকে সাধারণত ইউ দিয়ে প্রকাশ করতে পারি। সার্বিক সেটকে সাধারণত আমরা ইউ দিয়ে প্রকাশ করি। তো এই ইউ দ্বারা চিহ্নিত করা হয় যদি ইউ সেটের উপসেট এ হয়, তাহলে ইউ সেট থেকে এ সেটের উপাদান বাদ দিলে, মানে তুমি ইউ সেটের যে উপাদানগুলো রয়েছে, সেই ইউ সেটের উপাদানগুলো থেকে ইউ সেটের যে উপাদান রয়েছে সেটা থেকে যদি তুমি এ সেটের উপাদানগুলো বাদ দাও, মানে ইউ সেটের মধ্যে দেখতে পাচ্ছি আমরা 2 3 4 5 রয়েছে। তো আমরা যদি এই ইউ সেট থেকে এ সেটের 2 3 উপাদানটা বাদ দেই, তাহলে যে উপাদানগুলো এখানে থাকে সেটাই হচ্ছে আমাদের পূরক সেট। তাহলে আমরা কি জানতে পারলাম যে সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয় যদি ইউ সেটের উপসেট এ হয়। যদি ইউ সেট থেকে ইউ সেটের উপাদান সেট এ হয়, মানে ইউর উপাদানগুলো কোন একটা উপাদান নিয়ে বা কোনো কতগুলো উপাদান নিয়ে যদি একটা আরেকটা সেট হয়। এবার যদি আমরা বড় সেট থেকে ছোট সেট থেকে বাদ দেই,
হ্যাঁ, বড় সেটটা থেকে ছোট সেটটা বাদ দেই, যে সেটটা থাকবে সেটাই হচ্ছে ওই ছোট সেটের উপসেট। সুতরাং ইউ পূরক সেটকে আমরা এ পূরক অথবা এ পাওয়ার সি এর মতো করে প্রকাশ করতে পারি। এবার আসো সংযোগ সেট। সংযোগ সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। মানে তোমাকে যখন দুইটা সেট দিয়ে দিবে, এ সেট আর বি সেট, এরকম দুইটা সেট দিয়ে দিবে, তুমি যখন এই দুইটা সেটকে যোগ করবা, সেটের উপাদানগুলোকে যখন যোগ করবা, যোগ করে যখন আরেকটা সেট তৈরি করবা, তখন সেটাই হচ্ছে তোমার সংযোগ সেট। এবার আসো সেট সেট। দুই বা ততোধিক সেটের উপাদান সাধারণ উপাদান, মানে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান, মানে সাধারণ মানে আমরা জানি যে কমন যে উপাদানগুলো রয়েছে দুইটা সেটের মধ্যে, যে উপাদানগুলো মিল রয়েছে, সেই উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠিত হয় সেটা হচ্ছে আমার সেট সেট। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সেটে 2 3, বি সেটে 3 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমার থ্রি উপাদানটা আমার এ সেট এবং বি সেটে দুটাতেই রয়েছে, যার কারণে আমরা আমাদের এই থ্রিটা হচ্ছে আমার সেট সেট। এবার আসো নিঃছেদ সেট কাকে বলে? দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, ধরো আমাদের দুইটা সেটের মধ্যে কোনো উপাদান মিলছে না, যেমন আমার মনে করো যে এ ইকুয়াল 2 3, বি ইকুয়াল 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সেটের মধ্যে আমাদের কোনো মিল নেই। এ এবং বি, এ এবং বি সেটের মধ্যে কোনো উপাদান নেই, মানে কোনো উপাদান মিলে না। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এ আর বি হচ্ছে ফাঁকা সেট, মানে নিঃছেদ সেট, তাদের মধ্যে কোনো মিল সংখ্যা খুঁজে পাওয়া যায়নি। এবার আসো শক্তি সেট। এ সেটের শক্তি সেটকে পি এ দ্বারা প্রকাশ করা হয়। মানে আমরা যখন একটা সেটকে পাওয়ার দেব, পাওয়ার সেট বলবো। হ্যাঁ, মনে করো যে এ ইকুয়াল 2 3 রয়েছে, তো আমরা যখন এটাকে পি এ দেব, সেটা কিন্তু অনেকগুলা উপসেটে ভাগ হয়ে যাবে। 2 3, 2 3 এবং একটা ফাঁকা সেট। তাহলে এ সেটের শক্তি সেটকে, মানে এ যে সেটটা রয়েছে সেটাকে যদি আমরা পাওয়ার দেই, তাহলে পি এ দ্বারা প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? পি এ দ্বারা প্রকাশ করা হয়। আর এই পি এ দ্বারা প্রকাশ করা হলেই আমরা সেটাকে শক্তি সেট বা পাওয়ার সেট বলতে পারি। আশা করি সবাই সকল সেটগুলো বুঝতে পেরেছো। আমরা এবার আহ সেটের কিছু উপাদান রয়েছে, বেসিক উপাদান। আমরা এবার সেই বেসিক উপাদানগুলো বা মৌলিক উপাদানগুলো আমরা একটু জেনে নেব। এখানে দেখো সেটের চিহ্নগুলোর নাম হচ্ছে, এই চিহ্নটা হচ্ছে বিলংস টু, মানে উপাদান। এই চিহ্নটা দিয়ে সেটের উপাদান বোঝানো হয়। যেমন মনে করো এখানে এ ইকুয়াল 2 3, তো আমরা লিখতে পারি যে এখানে 2 বিলংস টু এ, মানে 2 সংখ্যাটা এ সেটের উপাদান। 2 সংখ্যাটা এ সেটের উপাদান, মানে একটি সংখ্যা কোন সেটের উপাদান এই বিলংস টু দিয়ে সেটা বোঝানো হয়। তাহলে বিলংস টু মানে কি? সেটের উপাদান। এবার হচ্ছে নট বিলংস টু। 2 নম্বর যে চিহ্নটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নট বিলংস টু। নট বিলংস টু হচ্ছে সেটের উপাদান নয়, মানে এখানে 4 নট বিলংস টু এ, মানে 4 সংখ্যাটা এর ভিতরে নেই। তার মানে আমি বলতে পারি কি 4 নট বিলংস টু এ, মানে 4 সংখ্যাটা এর ভিতরে নেই। এবার আসো ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে যেটাকে সার্বিক সেট বলে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে সার্বিক সেট কোনটা, মানে ছোট ছোট সেটগুলোর যে একটা বিগ বড় ধরনের একটা সেট থাকে, যে সেট থেকে ছোট ছোট সেটগুলোর জন্ম হয়, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল অফ সেট, এটাকে সার্বিক সেট বলা হয়। এবার আসো ইউ হচ্ছে ইউনিয়ন সেট। ইউনিয়ন সেট হচ্ছে, ইউনিয়ন অফ সেট মানে হচ্ছে সংযোগ সেট। আমরা এই চিহ্ন দিয়ে দুইটা সেটকে যোগ করে থাকি, এ সেট এবং
বি সেটের উপাদানগুলোকে আমরা যোগ করে থাকি এই সেট দিয়ে। দুইটার উপাদানকে আমরা যোগ করে নতুন একটা সেট তৈরি করি। এটা হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন অফ সেট মানে হচ্ছে কি সেট সেট, যেটা থেকে আমরা এ এবং বি সেটের উপাদানগুলোকে আমরা বাদ দিয়ে থাকি। এ এবং বি সেটের উপাদানগুলোকে আমরা বাদ দিয়ে থাকি, সেটা হচ্ছে আমার ইন্টারসেকশন অফ সেট। এই চিহ্নটা হচ্ছে সাবসেট মানে উপসেট। যদি তোমার মনে করো এ সেটের উপসেট হচ্ছে কি, এ এর উপসেট হচ্ছে তোমার মনে করো বি সমান সমান 3, তাহলে আমরা বলতে পারি কি যে এ সাবসেট বি, অথবা বি সাবসেট এ মানে বি এর সাবসেট বা উপসেট। এই চিহ্নটা হচ্ছে প্রপার সাবসেট, প্রকৃত উপসেটের চিহ্ন এটা। আর এটা হচ্ছে নট সাবসেট মানে হচ্ছে প্রকৃত উপসেট নয়। হ্যাঁ, এবার আসো, আমরা যখন সেকেন্ড ব্র্যাকেট, শুধু সেকেন্ড ব্র্যাকেট মানে কোনো সংখ্যা থাকবে না ভিতরে, কোনো সংখ্যা নেই, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা ফাঁকা সেট, যেটাকে এমটি সেট বলা হয়, মানে ফাঁকা সেট। তো আমরা ফাঁকা সেটকে এই চিহ্ন দিয়ে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন। হ্যাঁ, এটা হচ্ছে গ্রেটার দেন মানে বড় চিহ্ন। হ্যাঁ, এদিকে হচ্ছে তোমার 5 বড় 4 ছোট, আমরা এই চিহ্ন দিয়ে কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা আইডেন্টিফাই করব। এটা হচ্ছে লেস দেন, মানে তোমার কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো লেস দেন দিয়ে। এবার তোমরা সেট গঠন করতে গেলে দেখবা কিছু আমাদের বড় হাতের লেটার ইউজ করা হয়। তো এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটাকে সকল স্বাভাবিক সংখ্যার সেট বলা হয়। ন্যাচারাল নাম্বার মানে কি সকল স্বাভাবিক সংখ্যার সেট, মানে যেমন তোমার মনে করো 1 2 3 4 5, এই সেট গুলো হচ্ছে আমার ন্যাচারাল নাম্বারের সেট, স্বাভাবিক সংখ্যার সেট। তো ইউ হচ্ছে কি মূলদ সংখ্যার সেট। তো আমরা জানি যে মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যা হচ্ছে 2 3 5 7, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করা হয়, ইউ সেট দিয়ে প্রকাশ করা হয়। আর যার হচ্ছে ইন্টিজার সেট, যেটাকে পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। তো পূর্ণ সংখ্যা কি, তোমার এখানে জিরো থাকবে, তারপরে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, মানে এরকম প্লাস মাইনাসের সংখ্যা, জিরো এবং প্লাস মাইনাস সংখ্যাগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট। আর হচ্ছে রিয়েল নাম্বার সেট, যেটাকে বাস্তব সংখ্যা বলা হয়, বাস্তব সংখ্যার সেট বলা হয়। এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট। তো আমরা আশা করি সেটের সবগুলো চিহ্ন আশা করি সবাই বুঝতে পেরেছি। আমাদের সেট লেখার ক্ষেত্রে এই চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেনে এই চিহ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমরা সবাই চিহ্নগুলোকে মনোযোগ দিয়ে ভালো করে মুখস্থ করে নেবা। তো আশা করি শিক্ষার্থীরা সবাই আমাদের সেট ফাংশনের যে বেসিক বিষয়গুলো ছিল সবাই সেটা বুঝতে পেরেছো। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে সবাই।